নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে আমরা আছি প্রেস ক্লাবে এবং এইখানে আমরা সেলিব্রেশন করছি ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে। আসুন কথা বলে নিই আমাদের যারা ট্রান্সজেন্ডার এবং দেবলীনা সহ আমাদের যারা অতিথি রয়েছে তাদের সবার সঙ্গে কি বলবে আজকের অনুষ্ঠান নিয়ে এবং এই উদ্যোগ নিয়ে। প্রথমেই বলবো যে সবাইকে শুভ নববর্ষ। টুডে স্টোরিকে অনেক ধন্যবাদ। 2014 সালে প্রথম সুপ্রিম কোর্ট রায় দেয় যে রূপান্তরকামীদের আইনি স্বীকৃতির জন্য এবং তাদের ভোটাধিকার বা তাদেরকে তৃতীয় লিঙ্গের আইনি স্বীকৃতি দেওয়ার জন্য, এবং সেই জায়গা থেকে আজ 10 বছর পরেও আমরা রূপান্তরকামী ভাই বোনেরা আন্দোলনটা চলছে এবং অনেক ক্ষেত্রে এখনো অনেক কিছু ফাঁক রয়ে গেছে, আবার অনেক কিছু জিনিস এসেছেও। আইন এসেছে 2019-এ, 2020-তে রায়টা বেরিয়েছে, রুলস বেরিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ট্রান্সজেন্ডার লস এবং ট্রান্সজেন্ডার যে আইনগুলো এসছে সেগুলোর আরো বেশি করে ইমপ্লিমেন্ট হওয়া দরকার এবং অনেক জায়গায় অনেক লুপ হোলস রয়ে গেছে, যেগুলো আমার মনে হয় ভীষণভাবে সেগুলো একটা প্রপার ওয়েতে সেগুলো সমাধান করা উচিত। এবং অনেক ক্ষেত্র, যেরকম ধরুন অভিনয় জগৎ বলুন, কি জব সেক্টরগুলো বলুন, কি ওয়াশরুমের একটা হাইজিনিক ইস্যু বলুন, এই যে ইস্যুগুলো, এগুলো এখনো পক্ষে আমি বলবো আমাদের সরকারকে ভীষণভাবে একটু দেখার জন্য, যাতে এই জায়গাগুলো আমাদের সমাজের প্রত্যেকটি তৃতীয় লিঙ্গের মানুষের যাতে সেই জায়গাটা সুবিধা হয়। এবং আমরা এখনো লড়াই করছি, আমার মনে হয় কোনো লড়াই একদিনে সফল হয় না, সেই লড়াই চলতেই থাকে, কিন্তু এই লড়াইটা যাতে আমরা খুব কম সময়ের মধ্যে আমরা অ্যাচিভ করতে পারি এবং আস্তে আস্তে যাতে সমাজের ক্ষেত্রেও সেই সচেতনতার জায়গাটা আরো বৃদ্ধি পায়, তার জন্য অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের মনে করা দরকার। আমার এখানে আসা আজকে এই জন্যই, আজকে কোনো জেন্ডার বিশেষ অনুষ্ঠানে আসার জন্য আসিনি। আমার যেটা মনে হয়, যেহেতু সোসাইটি নাম দিয়েছে ট্রান্সজেন্ডার বলে আরেকটা জেন্ডার, কিন্তু তাদের অস্তিত্ব স্বীকার করছে না প্রত্যেকটা ফিল্ডে, কিন্তু আমি মনে করি যে এই পার্টিকুলার জেন্ডারটি অনেক আমাদের থেকে ফিজিক্যালি এবং মেন্টালি অনেক বেশি স্ট্রঙ্গার, এবং যে ফিল্ডেই তারা যান দেখা যায় তারা অনেক বেশি ট্যালেন্টেড, তারা ভীষণ শাইন করছেন, অথচ তাদের সোসাইটির সঙ্গে লড়াইটা মারাত্মক। কাজী যে কোনো ট্রান্সম্যান বা ট্রান্সওম্যান আমাকে ভীষণ ইন্সপায়ার করে প্রতিনিয়ত। আমার আজ শুধু সেই জন্যই আসা, ইন্সপায়ার্ড হতে এবং সমৃদ্ধ হতে। প্রত্যেকটা জায়গায় যারা ট্রান্সজেন্ডার তাদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেটা কিন্তু আমাদের চলচ্চিত্র জগতেও কিন্তু হচ্ছে। এই বিষয়ে চিরকালই আমার যেটা মনে হয়েছে, আমি আগেও অনেকবার বলেছি, এখনো বলছি, আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়টির, যে ট্রান্সজেন্ডারদেরকে শুধুমাত্র ট্রান্স চরিত্র করার জন্যই কাস্ট করা হয়, যেটার কোনো অর্থ নেই। তার কারণ এমন অনেক লুক আমরা তাদের মধ্যে পাই যেখানে তারা একজন পুরুষ বা নারীর চরিত্র করতেই পারে অনায়াসে, ঠিক যেমন একজন পুরুষ বা একজন নারীকে ট্রান্সের ক্ষেত্রে মূল চরিত্রে কাস্ট করা হয়। মানে একজন ট্রান্সকে নিয়ে গল্প, সেই গল্পের নায়ক বা নায়িকা, সেই মূল চরিত্রটিতে সবসময় একজন পুরুষ বা একজন নারীকে কাস্ট করা হয়, একজন ট্রান্সকে নয়, যেটার আমি ঘোর প্রতিবাদ চিরকাল জানিয়েছি, এখনো জানাচ্ছি। অভিনয় জগতে আসতে গিয়ে তো অনেক বাধা, অনেক লড়াই করতে হয়েছে। 2020-তে ফিরকি সিরিয়াল করেছি আমি, সেখানে পার্বতী চরিত্র করেছি এবং একটা টানা 1 বছর কাজ করেছি। কিন্তু তার আগে যে আরো 10-12 বছর আগে যে কাজগুলো করেছি, ওই হাস্যরস, বাচ্চা হয়েছে আশীর্বাদ করো, না হলে নায়কের গাল টেপো, এই ধরনের একটা হাস্যরস মানে বার্তা যেত। ট্রান্স মানে হাততালি, কিন্তু সেই ব্যারাজেলটা ভাঙার চেষ্টা করেছি, হ্যাঁ ভেঙেছি। আজকে ভালো কাজ করছি স্টার জলসায়, তুমি আশেপাশে সিরিয়ালে আমি একটা মেন চরিত্রে কাজ করছি, খুব ভালো চরিত্রে। তা এটা করতে গিয়ে সত্যি অনেক লড়াই করতে হয়েছে। ইন্ডাস্ট্রিকে ভাবতে হবে যে ট্রান্স মানে কিন্তু হাততালি না, আমাদের মধ্যেও কিন্তু উকিল আছে, ডক্টর আছে, পুলিশ আছে, তাহলে এগুলোও তো একটা চরিত্র না। যেহেতু সিরিয়াল সিনেমা সামাজিক গল্প নিয়ে হয়, সেখানে কেন শুধু হাততালি দেখানো হবে? যাই হোক, আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং এটাও খারাপ লাগে যদিও বা কোনো চরিত্র আসে, ভালো কোনো ছবি বা সিরিয়াল আসে, সেখানেও কিন্তু ট্রান্সদের সুযোগ দেওয়া হয় না। সেখানে নর্মালি মেন স্ট্রিমের কোনো নারী নাহলে পুরুষকে দিয়ে অভিনয় করানো হয়, সেগুলোকে আস্তে আস্তে বদলাতে হবে। আর আমি যখন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারে প্রথম কাজ করতে আসি, সেখানে কিন্তু হঠাৎ করে বা খুব সহজে চান্স পেয়ে যায়নি, তার জন্য এক কাঠখড় পড়ানো বা একটা লড়াই ছিল। দীর্ঘ 5 বছর যাবৎ কাজ করে আসছি এবং আমি কলকাতার প্রথম ট্রান্সজেন্ডার ড্রাইভার হিসেবে আত্মপ্রকাশ করি এবং আমি ড্রাইভিংটা করেছি প্রায় 4 বছর, আজাদ ফাউন্ডেশন থেকে শিখেছি। এবং কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষায় বসার জন্য আমাকে হাইকোর্ট করতে হয় এবং স্যাট যেতে হয়, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল।
এবং সেইখান থেকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে আমি কেস করার পরে এখন জেন্ডার অপশন, যেটা থার্ড জেন্ডার অপশনটা বা ট্রান্সজেন্ডার অপশনটা ইনক্লুড করা হয়েছে কলকাতা পুলিশের সাইডে কিংবা বেঙ্গল পুলিশের সাইডে, কিন্তু রিজার্ভেশন এখন আমরা পাইনি। আর আমাদের যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের সদিচ্ছার অভাব আছে। আমি এটা খুব ভালো করে দেখলাম। যদি বলেন কেন, তাহলে আমাদের একটা নোটিফিকেশন বের করা হয়েছে, জেন্ডারের জায়গায় জেন্ডার অপশন দেওয়া হয়েছে, তাহলে রিজার্ভেশনটা না দিলে আমাদের মতো মানুষরা, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা তাহলে কি করে এগিয়ে আসবে এবং কি করে মেন স্ট্রিমে একটা কাজ করবে কিংবা মেন স্ট্রিমের মানুষের সাথে মিশবে কিংবা নিজের মানে পেটের ভাত করবে, সেটা তো করতে পারছে না। তাহলে সেদিক থেকে সরকারের ভাবার এখনো অনেক দরকার আছে। আমরা যেহেতু একজন সিটিজেন বা নাগরিক, তাহলে সেখান থেকে আমরা ব্রাত্য কেন? ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডেতে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এটা প্রথমবার নয়, বহু বছর ধরে মেঘের সাথে পথ চলা বন্ধু আকাশার সমাজে এই মানুষগুলো কিন্তু আমাদের মতো সমান অধিকার রাখে। আমরা যারা ওদের থেকে হয়তো হাসি, তারা কিন্তু একটা সময় এমন আসবে যে তারাও আপনাদের দিকে হাসছে। তো অকারণে একটা মানুষকে অসম্মান না করে, যেটা এক্সপেক্ট করেন যে বাকিরা আপনাকে সম্মান দিক, ততটাই ওদেরকে সম্মান করুন, তবেই দেখবেন ওরাও আপনাদেরকে সম্মানিত করছে। সমাজে থাকতে হলে সবাইকে ইকুয়ালি একসাথে মিলে কাজ করতে হবে, এগোতে হবে। ওরা একদমই আমাদের থেকে একটুও আলাদা না। তাই বন্ধু আকাশে আগেও ওদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও নিশ্চয়ই ওদের সাথে থাকবে। ন্যাশনাল ট্রান্সজেন্ডার ডেতে আবারও শুভেচ্ছা জানাই সকলকে এবং এভাবেই ওদের পাশে যেন আমরা থাকতে পারি, এটাই কামনা।